মোশাররফ ভাই, সচিবালয় প্রশাসনের কেন্দ্রবিন্দু, সেখানে কর্মচারীদের বিক্ষোভ, আন্দোলন, দাবি দাওয়া, এছাড়া তো আমরা 9 মাস ধরে নানান দাবি দাওয়া দেখছি। সাম্প্রতিককালে এই ধরনের বিক্ষোভ, দাবি দাওয়া, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন আন্দোলন হয়েছে, যেগুলোকে সরকারি কাজে বাধা এবং কাজ করতে না দেওয়ার বাধা উল্লেখ করে আমাদের প্রধান উপদেষ্টা পদত্যাগের হুমকি বা ইচ্ছার কথা বলেছিলেন। সেই সংকট কতটা কাটছে বা কাটবে সেটি হয়তো আরও অনেক আলোচনা। আমি আপনার কাছ থেকে প্রথমে শুনতে চাই যে সচিবালয় কেন্দ্রিক এই যে বিক্ষোভ আন্দোলন এবং ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া আমলাতন্ত্র, এই সরকারের সে গত প্রায় 10 মাসে সেই আমলাতন্ত্রের কতটা পরিবর্তন করে এটাকে জনমুখী, গণমুখী, গণতন্ত্রমুখী এবং অভ্যুত্থান উত্তর মানুষের যে প্রত্যাশা সেই জায়গায় নিতে পেরেছে। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমরা অভ্যুত্থানের পরপর আমরা বলেছিলাম যে 78 জন সচিব, যাদেরকে ডিএনএ টেস্ট করে করে আওয়ামী লীগ সচিব বানিয়েছে, অন্তত এই 78 জনেরকে কাছ থেকে 25 বছর শেখ হাসিনার যে আইন, সরকারি কর্মচারী শৃঙ্খলা আইন 2018, ওটা অনুযায়ী 25 বছর পূর্ণ করে তাকে বাড়িতে পাঠানো যায়, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই লাগে না। এটা করা দরকার। তো এটা তারা কর্ণপাত করেন নাই। একজন মাত্র মহিলা 7 মাস পরে শিল্প মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বললেন যে জাকিয়া সুলতানা এই কি বলে যে অভ্যুত্থানের বিরোধী ছিলেন, পক্ষে ছিলেন না, এই জন্য তার চাকরি খাওয়া হলো, আর বাকি সবাই স্বপদে বহাল থাকলেন। যুক্তি হলো, আমাদেরকে অনেকে জানিয়েছেন যে আওয়ামী লীগের এদের কাছ থেকে কিছু লেনদেন হয়েছে, আর তারা মনে করেছেন যে নিচ থেকে আনলে ওরা জামাতের, বিএনপির, জামাতের বা অন্যান্য রাজনৈতিক মতাদর্শের, আওয়ামী লীগ মতাদর্শের বাইরে এরা হয়তো সরকারের প্রতি ওই রকম অনুগত থাকবে না, এরা সত্য ন্যায়ের পক্ষে কথা বলবে, তো এগুলোকে সচিব বানানোর দরকার নাই। বরঞ্চ আওয়ামী লীগ আমলের সচিবগুলি যে চাকরি চলে যাবে এই ভয়ে তাদের প্রতি তটস্থ থাকবে এবং তারা ন্যায় অন্যায় যাহাই বলে না কেন তাহাই শুনবে। এই যুক্তির ভিত্তিতে তারা এই আওয়ামী লীগ আমলের সকল সচিবদেরকে রেখে দিলেন। আপনি দেখুন, এখনও অর্থ মন্ত্রণালয়ের যে সচিব মজুমদার, উনি আওয়ামী লীগ আমলের সচিব। তো এইরকম আমি আপনাকে 15 জন, আপনার এই প্রতি অনুষ্ঠানে আমি এর আগেরটাতে আমি 8-16 জনের লিস্ট বলেছিলাম, এই 8 জন আওয়ামী লীগের, এই 8 জন জামাতের। তো আর এরপরে দেখবেন যে বাইরে থেকে আনলেন প্রায় 10 থেকে 12 বছর আগে যারা সন্তুষ্ট চিত্তে চাকরি করে বাড়িতে গিয়েছিলেন, এদেরকে নিয়ে আসলেন। যেমন ধরুন মুখলেস জনপ্রশাসন সচিব, আপনার নাসিমুল গনি স্বরাষ্ট্র সচিব, আপনার আব্দুর রশিদ মিয়া ক্যাবিনেট সেক্রেটারি, এরা সবাই 10-12 বছর আগে অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে চাকরি বাকরি করে বাড়ি থেকে নাতি নাতনি নিয়ে খেলাধুলা করছিলেন, কেউ বানরের খেলা খেলছিলেন, কেউ ঘোড়া সাজছিলেন, তো নাতি নাতনিকে নিয়ে ভালো ছিলেন। এদেরকে নিয়ে আসা হলো যে এইখানে সচিব। এরা কেউ কেউ ইজি চেয়ারে ঘুমিয়ে করেন, কেউ বিছানায় শুয়ে বিজনেস অফিস করেন। এটা হলো অবস্থা। মানে অবসর থেকে এনে উপদেষ্টা তো বানানো হয়েছে। হ্যাঁ, 10 উপদেষ্টা বানাতে পারতেন, কোনো সমস্যা ছিল না, কিন্তু এদেরকে ক্যাবিনেট সেক্রেটারি করা। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও ক্যাবিনেট সেক্রেটারি এইরকম 10 বছর আগে বাড়িতে গিয়েছেন, আনার প্রয়োজন হয় নাই। আপনি স্বাধীনতা যুদ্ধের পরেও এইরকম প্রয়োজন হয় নাই, 10 বছর আগে চাকরি করে বাড়িতে গিয়েছেন আইজিপি, অবসরপ্রাপ্ত লোককে হয় না, 10 বছর আগের লোককে আইজিপি বানাইতে হয় নাই। এই সরকার এগুলো করলেন, আর বাকিদেরকে রেখে দিলেন তারা আওয়ামী লীগ আমলের। এখন এরা কি ব্লান্ডার করছে, এরা তো কাউকে চেনে না। দেখুন, আজকে যে আপনি যেটা বললেন, এইখানে নাসিমুল গনি, আমি খুব ভালো করে খোঁজখবর নিয়েছি। আমাদের বন্ধুবান্ধবরা রিটায়ারমেন্টে চলে আসছে, আর আমাদের 1 ক্লাস 2 ক্লাস জুনিয়র যারা ছিল, 1 বছর 2 বছর 2 ইয়ার জুনিয়র ছিল, একটা সচিবালয়ে আছে এখনও। জানালো যে নাসিমুল গনি, এই যে নতুন কর্মচারী অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশ, এটা নাসিমুল গনি হলেন উদ্যোক্তা এই কর্মচারী অধ্যাদেশটা বানানোর পেছনে। এবং সংস্থাপন সচিব মুখলেস, মানে জনপ্রশাসন সচিব মুখলেস, এরা এটা কেন বানিয়ে আনলেন? এদের ধারণা হচ্ছে যে তারা যা কিছুই করুন না কেন, এই ডক্টর ইউনূসের সরকারকে কেউ চ্যালেঞ্জ করবে না, তারা যা কিছু করুক না কেন।
যে বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা ডক্টর ইউনূসের প্রস্তাবে সম্মতি দিয়েছিল 8ই আগস্ট, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট, এরা সবাই বাধ্য, নাকে খত দিয়ে এদেরকে ক্ষমতায় রাখতে বাধ্য, যেহেতু এদেরকে আমরা সম্মতি দিয়ে আনছি, আগামী নির্বাচন যখন খুশি তখন করবেন এবং এরা যা খুশি তাই করবেন, বিএনপি এদেরকে সমর্থন দিয়ে যেতে বাধ্য। এইরকম একটা ঘটনা থেকে, ধারণা থেকে, উপলব্ধি থেকে তারা এই কাজটি করেছেন। এবং আপনি দেখেন শুধু সচিবালয় কেন, এনবিআর নিয়ে যে ঝামেলাটা হলো এখান থেকে পিছিয়ে আসবে। তারপর পল্লী বিদ্যুৎ নিয়ে একটা বড় ঝামেলা চলতেছে, যে কোনো সময় পল্লী বিদ্যুতে একবার পুরাটা ধসে পড়বে। এবং আজকে আমি শুনলাম যে এই কর্মচারীদের সাথে দেন দরবার করার জন্য ল সেক্রেটারি তাহের, একবার কঠিন আওয়ামী লীগের ল সেক্রেটারি তাহের, তারপর অর্থ সচিব মজুমদার, এদেরকে দিয়ে একটা 11 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। কিন্তু চতুর্থ দিনে সেটা করলো, প্রথম দিন করলে সমস্যা কি হতো, বা বিক্ষোভ শুরু হওয়ার আগে করলে কি হতো? আমি আপনাকে বলি, এদের ধারণা হলো যে তাদেরকে কেউ কিছু করতে পারবে না, তাদেরকে সরালে কিছু হবে না। পৃথিবীতে কি কোনো জায়গা প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে? তার মানে কি সংকট তৈরি করে নিজের প্রয়োজনীয়তা বোঝানো, সংকট তৈরি করে তারা মনে করেন যে তাদের রিপ্লেসমেন্ট কিছু নাই বুঝে। আমি মনে করি আপনাকে একেবারে বলতে পারি যে ডক্টর ইউনূস যদি আগামীকাল বলেন যে জাপান থেকে আমি আসবো না, আমাদের কি বলে কামাল ভাইকে বসালে ওই জায়গায় ডক্টর ইউনূস 9 মাসে যে পরিমাণ আনসাকসেসফুল হয়েছেন, এর থেকে ভালো চলবে। আপনাকে বসালে এর থেকে ভালো চলবে। আমি আবার যাব না ওখানে। আমি আপনাকে বলতেছি এর থেকে ভালো চলবে, আমি আপনাকে বলছি এর থেকে ভালো চলবে। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আপনি অভ্যুত্থানের সরকার দাবি করেন, আপনি বিপ্লবের সরকার দাবি করেন, আর হাসিনার পুত্রদেরকে দিয়ে আপনি এই বিপ্লবের সরকারকে রক্ষা করবেন, এটা বিশ্বাস করতে হবে আমাকে। এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে, আগামীকাল ক্যাবিনেট সেক্রেটারির সাথে এগুলো নিয়ে আলোচনা করা হবে, আপনি কি মনে করেন এই আলাপ আলোচনার মাধ্যমে এই সংকটটা দূর হবে, বা এর সাথে যুক্ত আরও কিছু সংকট আছে? এনবিআর কথা আপনি বলছিলেন, আরেকটা জায়গা, বড় জায়গা, সেটা হচ্ছে নগর ভবন, দক্ষিণ সিটি কর্পোরেশন। আপনি তার তো কোনো সুরাহা আমরা দেখছি না, সেটাও তো একটা অচল অবস্থা। আপনি দেখুন যে নগর ভবনের প্রশ্নে আমি নাজমুল আশরাফকে বললাম যে ভাই, আপনার পুত্র তো এই ঝামেলাটা আমার সাথে করেছে। আপনি বললেন ভাই আসেন আমার বাসায়, এটা একটা করে দেই, একটা মিটমাট করে দেই। আপনি পুত্রকে কুলে বসাইয়া চকলেট খাওয়াতে থাকলেন পুত্রকে, আর আমার সাথে আপনি বলেন তো দেখি আমার পুত্র কি করেছে। ডক্টর ইউনূস গত শনিবার ঠিক একই কাণ্ডটি করেছেন। 24 তারিখে বিএনপিকে ডেকে রিসিভ করতে পাঠিয়েছেন তার যে পুত্রর নামে, এই আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যার নামে অভিযোগ, সে জিজ্ঞেস করে যে সালাউদ্দিন আহমেদকে, বা এই ফাইলের মধ্যে কি? সালাউদ্দিন আহমেদ বলছেন আপনার পদত্যাগের দাবি। তারপর আবার ডক্টর ইউনূস তার বাম পাশে বসিয়ে যে বিএনপির সাথে আলোচনা করেছেন। আপনি যে মিনিমাম বদ্ধতা, সৌজন্যতা, এটা অ্যালাউ করে না। এবং ডক্টর ইউনূস আপনি দেখবেন যে উনি খেলছেন বিএনপি যারা তার বড় স্টেক হোল্ডার সম্মতিদাতাদের মধ্যে, তার সরকার গঠনের ক্ষেত্রে সম্মতিদাতাদের মধ্যে বিএনপি হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তার সাথে হচ্ছে সেনাবাহিনী। তিনি সেনাবাহিনীর সাথে সম্পর্ক খারাপ করছেন কি তথাকথিত খলিলকে নিয়ে। উনি খলিল করাইতে গেছেন, খলিলকে নিয়ে করেছেন এবং তার পুত্র সজীব ভুঁইয়াকে নিয়ে করেছেন। এই যে দুটা কাণ্ড করেছেন, এটাতে মনে হয় না যে ডক্টর ইউনূসের কোনো রাষ্ট্র, সরকার এবং দল, রাজনৈতিক দল, এই তিনটার সম্বন্ধে কোনো ধারণা আছে বলে মনে হয় না। যে এই তিনটি, ডক্টর ইউনূস রাষ্ট্র, সরকার এবং দল কোনোটাই বুঝেন না। তার যে দেশ চালনা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, যিনি জানেন না, বোঝেন না, এটা তো নিজেই স্বীকার করেছেন। উনি এর আগে তো একবার উপদেষ্টা ছিলেন ডক্টর ইউনূস, যদিও খুব একটা অনুল্লেখযোগ্য একটা মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, কিন্তু উনি এটাকে মনে করার দরকার কারণ নাই। রাষ্ট্র এবং কর্পোরেশনের মধ্যে, রাজনীতি এবং কর্পোরেশনের কর্মচারী মেনটেনের মধ্যে আলাদা একটা চরিত্র আছে। তো এই চরিত্রটা যে আপনি দেখুন কর্পোরেশনে, আপনাকে বলি যে কর্পোরেশনের একবার চেয়ারম্যান থেকে পিয়ন পর্যন্ত সবাই বেতনভুক্ত। রাজনীতি এবং রাজনীতিতে বিশেষ করে দল, সরকারি রাজনৈতিক দলে কিন্তু এই ব্যবস্থাটা নাই। সরকারে আরেকটা রকম পরিস্থিতি, রাষ্ট্র আরেকটা রকম। তো ডক্টর ইউনূস যে
তার এই 2-3টা ঘটনা, নগর ভবন নিয়ে যে ঘটনাটি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ নিয়ে যে ঘটনাটি চলছে, এনবিআর নিয়ে যে ঘটনাটি চলছে এবং সচিবালয় নিয়ে যে ঘটনাটি চলছে, এই 3-4টি ঘটনায় আমার মনে হয় তিনি সরকার, রাষ্ট্র এবং রাজনৈতিক দল কোনোটাই বুঝেন না। তার উপদেষ্টা পরিষদে, তার প্রশাসনে, তার উপদেষ্টারা তাদেরকেও কেউ বোঝেন না? অন্য কেউ তো তাকে সহায়তা করতে পারে। আমার তো মনে হয় ওনাকে কেউ উস্কানি দিচ্ছে যে যারা 249 ভোট পেয়ে এই সরকারের মন্ত্রী হয়েছেন, মানে উপদেষ্টা হয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন করলে 249 ভোট পান, এইরকম একজন উপদেষ্টা আছে। আজকে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে 249 ভোট পাওয়া উপদেষ্টা। এই উপদেষ্টারা যারা 249 ভোট পাবেন ভবিষ্যতে বা পাবেন না, লেভেলটা যাদের এইরকম রাষ্ট্র, সমাজ এবং এতে গ্রহণযোগ্যতা, এলাকায় নির্বাচনের গ্রহণযোগ্যতা, এরা তো নির্বাচন চাইবেন না। তো ডক্টর ইউনূসের কি এটা বুঝতে হবে না যে এর পার্সোনাল ডাটা শিট, পিডিএস পার্সোনাল ডাটা শিট হচ্ছে 200 ভোট করলে 249 ভোট পায়। তারা তো সেই নির্বাচনী প্রক্রিয়ায় দায়িত্বে আসেন নাই, তারা সবার সম্মতিতে, সবার সম্মতি, ডক্টর ইউনূসের প্রশ্নে সম্মতি হয়েছে। আর রাজনৈতিক দলগুলি যাদেরকে সম্মতি দিয়েছে, তাদেরকে সম্মতি দিয়েছে রাজনৈতিক দলগুলি যারা বিভিন্ন বড় বড় পদে, রাষ্ট্রের বিভিন্ন সময় বড় বড় পদে সাকসেসফুলি দায়িত্ব পালন করছেন, এদের নাম রিকমেন্ড করেছে। আর এই 249 ভোট এবং কোনো অভিজ্ঞতাই নেই, রাষ্ট্রের কোনো ক্ষেত্রেই কোনো প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা নাই, এদের প্রশ্নে ডক্টর ইউনূস নিজে চিনেন, জানেন, আত্মীয় স্বজন এবং চিনা জানা এদেরকে নিয়েছেন।